বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা থেকে আমরা শুনলাম যে যে খাদ্য আমরা খাচ্ছি সেটা মাছ হোক কিংবা ফল হোক, ফসল হোক কিংবা মাংস হোক, সেগুলি ক্রমান্বয়ে কীভাবে বিষাক্ত, মানে আমরা আসলে বিষ খাচ্ছি। নিরাপদ খাদ্যের কথা আমরা আলোচনা করছি, কিন্তু আমাদের খাদ্য তালিকায় যেগুলো আছে সেগুলি কোনো নিরাপদ খাদ্য না এবং খুবই ভয়াবহ খাদ্য। এবং আপনারা খেয়াল করলে দেখবেন এই যে খাদ্য বিষাক্ত হচ্ছে, বিষাক্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে কিন্তু জিডিপি গ্রোথটা অনেক বেশি হচ্ছে। কারণ যেভাবে প্লাস্টিক উৎপাদন হচ্ছে, যেভাবে কন্টামিনেশন হচ্ছে, যেভাবে পলিউশন ক্রিয়েট হচ্ছে কিংবা ইন্ডাস্ট্রিয়াল পলিউশন হচ্ছে, সেগুলির মধ্যে দিয়ে জিডিপি গ্রোথ হচ্ছে। আবার ওই ধরনের মধ্যে দিয়ে যে খাদ্য উৎপাদন হচ্ছে, সেটা গরু মোটা তাজা কারণ হোক কিংবা ফল তরতাজা দেখা কিংবা ফসল চাল অনেক বেশি প্রবৃদ্ধি হোক, সবগুলিতেই জিডিপি বাড়ে। এবং সেগুলির মধ্যে যে বিষাক্ত খাওয়ার খেয়ে আমরা যে অসুস্থ হয়ে আমরা যে চিকিৎসা করতে যাই, সেখানেও সেই চিকিৎসার মধ্যে দিয়ে চিকিৎসার ভালো বাণিজ্যটা আরও বিস্তৃত হয় এবং সেখানেও জিডিপি গ্রোথ হয়। তার মানে আমরা যে জিডিপি গ্রোথ দেখতে পাই বা উন্নয়ন যেভাবে দেখতে পাই, সেটা যে জীবন এবং জীবিকা এবং অস্তিত্ব এবং নিরাপত্তা খর্ব করেও হতে পারে, তার দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে বিভিন্নভাবে। তো এই পরিস্থিতিতে তাহলে আমরা কীভাবে অগ্রসর হতে পারি, মানে নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, প্রাণ প্রকৃতি, কৃষক, কৃষি, এগুলোর ব্যাপারে আমাদের এই সামগ্রিক একটা চিন্তা কীভাবে আসতে পারে। আমার মনে হয় যে মূল সমস্যাটা তৈরি হয়েছে বাংলাদেশে কৃষি কৃষক নিয়ে কখনোই বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের প্রাণ প্রকৃতি, বাংলাদেশের শক্তি এবং সীমাবদ্ধতা চিন্তা করে সেই পরিকল্পনা তৈরি করা হয়। কারণ বাংলাদেশে এক একটা দেশের শক্তির জায়গা এক এক রকম থাকে, সীমাবদ্ধতার জায়গা। যেমন বাংলাদেশের যে শক্তির জায়গাটা, সেটা হচ্ছে যে এত উর্বর জমি, যেটা আমাদের একজন করেন আজকে যিনি খুবই ঠিকভাবে বলেছেন যে খাদ্য যদি উৎপাদন করতে হয় সেটা মাটি থেকে করতে হবে। মাটি যদি ঠিক না থাকে, মাটি যদি উর্বরতা হারিয়ে ফেলে তার মনোজীব শেষ করার জন্য, তাহলে আমরা কোথায় আকাশে উৎপাদন করবো? এখন এখানে এলন মাস্ক থাকলে হয়তো বলতেন যে আমরা মঙ্গল গ্রহে করবো কিংবা মহাশূন্য, কিন্তু সেটা তো এখন বললে কোনো লাভ হবে না, আমাদের মাটিতেই করতে হবে। এবং সেই মাটিটা বাংলাদেশের একটা শক্তির জায়গা, সেটার উর্বরতা এতই বেশি যে বাংলাদেশের যে কোনো জায়গায় মানুষের নিজের উদ্যোগও নিতে হয়, যে কোনো কিছু হয় গাছপালা হবে কিংবা যেগুলিকে আমরা আগাছা বলি, হয়তো সেগুলি খুবই গুরুত্বপূর্ণ ঔষধি সম্পন্ন কোনো লতা পাতা গাছ, কোনো না কিছু উৎপাদন হচ্ছে। এটা আমাদের একটা শক্তির জায়গা। আর একটা শক্তির জায়গা হচ্ছে আমাদের পানি, মাটির নিচের পানি, মাটির উপরের পানি, ভূগর্ভস্থ পানির স্তর এবং নদী নালা খাল বিল, এইরকম একটা ঐশ্বর্য, এরকম একটা শক্তিশালী ভিত্তি, এরকম একটা বিশাল সম্পদ, পানি সম্পদ, এটা পৃথিবীর কয়টা দেশে আছে? এটা আমাদের একটা শক্তির জায়গা। এবং এইগুলি নিয়ে হাজার বছর ধরে কাজ করছেন যে মানুষ, তারাও একটা শক্তি। এই তিনটা শক্তির জায়গা আছে আমাদের। সীমাবদ্ধতা হচ্ছে যে আমাদের জমি কম, আমাদের মানুষ বেশি। এখন তাহলে এই সীমাবদ্ধতা মাথায় রেখে এই জমি, এই পানি কোনোভাবে যেন নষ্ট না হয় এবং আমাদের খাদ্য এবং আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা যাতে নিশ্চিত করতে পারে, সেইগুলিকে বিবেচনায় নিয়ে কৃষি এবং কৃষক নিয়ে কোনো পরিকল্পনা কোনো কালে হয় না। পাকিস্তান আমলে বিশ্বব্যাংক বাংলাদেশের কৃষি নিয়ে অনেক ভলিউম তৈরি করেছিল এবং তারা সবুজ বিপ্লব দিল। এবং সবুজ বিপ্লব একটা প্যাকেজ, আপনারা শুনেছেন এর আগে যে প্যাকেজ, সেখানে বীজ, উফশী উচ্চ ফলনশীল বীজ, তার সাথে রাসায়নিক সার, তার সাথে যান্ত্রিক সেচ এবং তার সাথে কীটনাশক, এই চারটার যে প্যাকেজ সবুজ বিপ্লব এলো, তার কনসিকুয়েন্স কী, পরিণতি কী, তার ফলাফল কী হবে, তার জন্য কী মূল্য আমাদের দিতে হবে কিংবা দিতে হয়েছে, সেটা নিয়ে কোনো গবেষণা এখন পর্যন্ত হয়। আমাদের একজন বক্তা, আজকে প্যানেলের বক্তা বলেছেন যে বাংলাদেশে R&D খুব কম। হ্যাঁ, R&D খুবই কম, এবং খুবই কম থাকার কারণে বাংলাদেশে কোনো গবেষণা যেটা আমাদের সাথে প্রয়োজন সেই ধরনের গবেষণা না। এখন যদি বিশ্বব্যাংক কোনো প্রকল্প নেয়, ADB যদি কোনো প্রকল্প নেয়, USAID যদি কোনো প্রকল্প নেয়,
মনসান্টো যদি কোনো প্রকল্প নেয় তাহলে সেটা নিয়ে হয়তো গবেষণা হবে। কিন্তু বাংলাদেশের নিজের স্বার্থ, প্রয়োজন, ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, সেগুলি নিয়ে কোনো গবেষণা হয় না। তো না হওয়ার ফলে যেটা হয়েছে, এই যে যা কিছু সেখান থেকে পরিকল্পনা, সেখান থেকে সবুজ বিপ্লবের কনসিকুয়েন্স, সেই কস্টের বেনিফিট অ্যানালিসিস এখনো হয় না। হয়তো গরিব বার্তার মতো কাউকে দায়িত্ব নিতে হবে যে আসলে আমরা পেয়েছি। ডক্টর জাহাঙ্গীর ঠিকই বলেছেন যে উৎপাদন অনেক বেড়েছে, কিন্তু উৎপাদন অনেক বেড়েছে, কিন্তু তার জন্য আমাদের কী কী কোন কোন মূল্য দিতে হয়েছে, মাটি, পানি, মানুষ, সেগুলির একটা হিসাব আমাদের করা দরকার ভবিষ্যৎ যাত্রাপথ তৈরি করার জন্য। এবং সেই ধারাবাহিকতায় পরবর্তীকালে স্বাধীনতার পরে পাকিস্তান থেকে আমরা বের হয়েছি, কিন্তু পাকিস্তান মডেল থেকে বের হওয়া হয়। ওই পাকিস্তানের ধারাবাহিকতাতে ইরিগেশন, ফ্লাড কন্ট্রোল, বিভিন্ন প্রজেক্ট, তারপরে নদী, তারপরে পোল্ডারের মধ্যে দিয়ে নদী, নালা, খাল, বিলগুলো নষ্ট হয়েছে। নদীর মাটির নিচের যে সম্পদ, পানি সম্পদ, সেটার উপরে নানা রকম চাপ এসছে। আর্সেনিকের যে চাপ, সেই চাপটা তৈরি হয়েছে। এই সবগুলোই কিন্তু মানুষের স্বাস্থ্যের উপরে তার প্রভাবটা পড়েছে।